বর্তমান পৃথিবীতে ধনী কেনা হতে চায়, কিন্তু যেখানে সত্যিকারের ধনী মানুষের কথা ওঠে সেখানে সবার শীর্ষে থাকে মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি এমনই একজন ব্যক্তি যিনি কিনা 10 বছর ধরে ভারতের সবথেকে ধনী ব্যক্তি হয়ে আছেন। আর শুধু ভারতের সবথেকে ধনী ব্যক্তি নয়, তিনি বর্তমানে এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি এবং আশা করা যাচ্ছে বেশ কিছু বছর পরে তিনি পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি লিস্টে চলে আসবেন। কিছু বছর আগেও এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি ছিলেন Alibaba.com কোম্পানির মালিক জ্যাক মা, কিন্তু Alibaba.com-কে পেছনে ফেলে দিয়েছে মুকেশ আম্বানি। একজন সাধারণ ব্যক্তি মুকেশ আম্বানি তার কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রির মাধ্যমে দিন দিন আরো ধনী ব্যক্তিতে পরিণত হচ্ছেন। এখন সবার মধ্যে একটাই প্রশ্ন জাগছে যে ভারতে তো আরো বিজনেসম্যান রয়েছে, সব বাদে মুকেশ আম্বানি কেন, বা মুকেশ আম্বানি এত দ্রুত গতিতে কিভাবে ধনী হচ্ছে এবং তার এত ইনকাম কোথা থেকে হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো মুকেশ আম্বানি কিভাবে এত ধনী হলেন এবং এর পেছনে আসল রহস্যটা কি। তো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করলে আপনি পরে পস্তাবেন। তো ভিডিওটি শুরু করার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है, আপনাদের অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের সাথে একটি অ্যাপসের পরিচয় করে দিই। অ্যাপসটির নাম হচ্ছে এক্সজিলা রিওয়ার্ডস। যারা বাড়িতে বসে দিনে 2 থেকে 1 ঘন্টা কাজ করে 500 থেকে 1000 টাকা ইনকাম করতে চান, তাদের জন্য এই অ্যাপসটি একেবারে পারফেক্ট। অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন বা এতে কিভাবে কাজ করবেন এর ডিটেলস থাকবে ভিডিওর শেষে। তো মূল ভিডিওতে চলে যাচ্ছে। মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি ছোটবেলাতে ভারতে পেট্রোল পাম্পে কাজ করতেন, যেখানে তিনি পেট্রোল ভরতেন। এরপর 1950 সালে ধীরুভাই আম্বানির বয়স মাত্র 18 বছর ছিল। তখন তিনি ইন্ডিয়া থেকে ইয়েমেনে চলে যান, আর ইয়েমেনে গিয়ে তিনি একটি অফিসে ক্লার্কের কাজ করতে থাকেন। আর যখন ধীরুভাই আম্বানি জানতে পারলেন ইয়েমেনের যে কারেন্সি ছিল সেটি সম্পূর্ণ চাঁদির ছিল, যেগুলোর দাম ভারতীয় মুদ্রার থেকে অনেক বেশি ছিল। তো এরপর ধীরুভাই আম্বানি ওই ইয়েমেন দেশের কারেন্সি বেশি পরিমাণে কিনে নিয়েছিলেন এবং অনেক পরিমাণে ইয়েমেনি কারেন্সি নিজের কাছে সংগ্রহ করতে থাকেন। আস্তে আস্তে ইয়েমেনের যে কারেন্সি ছিল সেটা বিলুপ্ত হতে থাকে। তখন ধীরুভাই আম্বানি ওই চাঁদির কারেন্সিগুলোকে গলিয়ে গলিয়ে চাঁদি বের করত এবং সেগুলো বিক্রি করে লক্ষ টাকা ইনকাম করে ফেলেছিল। 1957 সালে ইয়েমেনে তখন মুকেশ আম্বানির জন্মগ্রহণ করে। তখন ধীরুভাই আম্বানির ফ্যামিলি খুবই মধ্যবিত্ত ফ্যামিলি ছিল। তখন মুকেশ আম্বানির ফ্যামিলির মাত্র 2টি রুম ছিল। ধীরুভাই আম্বানি তখন বিজনেস করতে চাইছিলেন, যার কারণে 1958 সালে ধীরুভাই আম্বানি পরিবার সহ ইয়েমেন থেকে ইন্ডিয়াতে চলে আসেন। ভারতে আসার পর ধীরুভাই আম্বানি কাপড় এবং মশলার ব্যবসা শুরু করেন। ধীরুভাই আম্বানি শুরু করেছিলেন কাপড়ের প্রোডাকশন দিয়ে, আর কাপড় তৈরিতে যে সুতাগুলো ব্যবহার হতো সেই সুতাগুলো তিনি কোম্পানিকে সাপ্লাই করতেন। এরপর ধীরুভাই আম্বানি নিজেই ওই সুতাগুলো দিয়ে কাপড় তৈরি করা শুরু করেন। 1966 সালে তিনি প্রথমবারের মতো নিজের ফ্যাক্টরি চালু করেন এবং সেই কোম্পানির নাম রাখেন ভিমাল। সেই কোম্পানিটি সেই সময় বিশাল সফলতা পায়। তখন ভিমাল কোম্পানি অনেক বড় ব্র্যান্ড হয়ে যায়, কিন্তু তারপরও মুকেশ আম্বানির যে স্কুলে পড়তেন সেটি মিডিল ক্লাস স্কুল ছিল। তার পিতার ব্যবসা তো ভালোই চলছিল, কিন্তু তখন ধীরুভাই আম্বানি অতটাও বড় ব্যবসায়ী হতে পারেননি। মুকেশ আম্বানি তার ভাই অনিল আম্বানি এবং অনন জয়ের সাথে মুম্বাই অবস্থিত হিল গ্র্যান্ড হাই স্কুল থেকে পড়াশোনা করেন। স্কুল লাইফ পার করার পরে মুকেশ আম্বানি তার কলেজ লাইফের পড়াশোনা শেষ করেন মুম্বাই অবস্থিত সেন্ট জেভিয়ার কলেজ থেকে। এরপরে তিনি ভর্তি হন ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজিতে। পরবর্তীতে তিনি সেখান থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিই ডিগ্রি লাভ করেন। এরপর মুকেশ আম্বানি গ্র্যাজুয়েশন শেষ করার পরে আরো উচ্চতর ডিগ্রি লাভের জন্য আমেরিকাতে চলে যান। তখন মুকেশ আম্বানি আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেন, কিন্তু পড়াশোনা চলাকালীন তিনি ভারতে চলে আসেন, কারণ ওই সময়ে ধীরুভাই আম্বানির বিজনেস আকাশচুম্বী, যার কারণে মুকেশ আম্বানিকে ভারতে চলে আসতে হয়েছিল, যাতে করে মুকেশ আম্বানি তার পিতা ধীরুভাই আম্বানিকে সাহায্য করতে পারে। আসলে এমন ঘটেছিল যে মুকেশ আম্বানি আমেরিকাতে এমবিএ করছিল। তখন তার পিতা সরকার থেকে পলিস্টার ফিলমেন্ট এই সুতা তৈরি করার লাইসেন্স পেয়ে যায়। সরকার থেকে এই লাইসেন্সটি পাওয়ার পর এই স্পেশাল সুতাটি তৈরি করার জন্য ধীরুভাই আম্বানি পাতালগঙ্গা মহারাষ্ট্রতে একটি ফ্যাক্টরি তৈরি করে ফেলেন। আর তখন তিনি মুকেশ আম্বানিকে কল করেন এবং দেশে আসতে বলেন। মুকেশ আম্বানি এমবিএ ডিগ্রি অর্ধেক রেখেই ভারতে ব্যাক করেন। আর এভাবে মুকেশ আম্বানি 24 বছর বয়সে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার শুরু করেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে আসার পর মুকেশ আম্বানি রাশিক ভাই, যে কিনা ধীরুভাই আম্বানির ম্যানেজার ছিল, তার আন্ডারে কাজ করতে শুরু করেন। কিছুদিন তার সাথে কাজ করার পরে ধীরুভাই আম্বানি মুকেশ আম্বানিকে নিজের ইচ্ছামতো কাজ করার অধিকার দিয়ে দেয়। মুকেশ আম্বানি যে কোনো সিদ্ধান্ত নিতে পারত, কিন্তু শর্ত ছিল কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ধীরুভাই আম্বানির সাথে পরামর্শ করে নেওয়া। 1985 সালে রাশিক ভাইয়ের মৃত্যুর পরে পলিস্টিক ফিলামেন্ট তৈরির যে কারখানা ছিল সেই কারখানার সম্পূর্ণ দায়িত্ব চলে আসে মুকেশ আম্বানির কাছে। আর এত বড় দায়িত্ব মুকেশ আম্বানি খুব ভালো
ভালোভাবে সামলে নিয়েছিল। এরপর 1986 সালে আম্বানি পরিবার একটা শক পায়। সেই সময় ধীরুভাই আম্বানির ব্রেন স্ট্রোক হয় আর কোম্পানির সব দায়িত্ব মুকেশ আম্বানি এবং তার ভাই অনিল আম্বানির ঘাড়ের উপর এসে পড়ে। কিন্তু দুই ভাই মিলে খুব ভালোভাবে তার বাবার এই দায়িত্ব সামলে নিয়েছিল। এত বড় ব্রেন স্ট্রোকের পরে ধীরুভাই আম্বানি কোনো রকম বেঁচে গিয়েছিল, কিন্তু ধীরুভাই আম্বানির ডান হাত একেবারে অকেজো হয়ে গিয়েছিল। এরপর মুকেশ আম্বানি তার পিতার ডান হাত হয়ে যায়। মুকেশ আম্বানি শুধু তার পিতার ব্যবসায় চালায়নি, এর সাথে সাথে রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে কিভাবে বৃদ্ধি করা যায় সেই পরিকল্পনা তৈরি করে ফেলেছিলেন। এরপর 1991 সালে মুকেশ আম্বানি পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট স্থাপন করেন। এরপর রিলায়েন্স কোম্পানি 1995 সালে রিলায়েন্স কমিউনিকেশন সেক্টর খুলে বসে। এরপর 1998 সালে সাধারণ মানুষের কথা চিন্তা করে মুকেশ আম্বানি এলপিজি গ্যাস তৈরি করার চিন্তা ভাবনা করেন এবং গ্যাস সেক্টরে প্রথমবারের মতো পা রাখেন। এরপর তিনি তৈরি করলেন রিলায়েন্স গ্যাস কোম্পানি। এরকমই একের পর এক কোম্পানি খুলতে খুলতে একের পর এক সফলতা পেতে পেতে রিলায়েন্স ইন্ডাস্ট্রির সম্পত্তি দিন দিন রকেটের মতো বৃদ্ধি পেতে থাকে। এরপর 2002 সালে মুকেশ আম্বানির পিতা ধীরুভাই আম্বানি ব্রেন স্ট্রোকের কারণে পৃথিবী থেকে বিদায় নেন। ধীরুভাই আম্বানির মৃত্যুর পরে মুকেশ আম্বানি এবং অনিল আম্বানির মধ্যে সম্পত্তি নিয়ে অনেক বিবাদের সৃষ্টি হয়। দুই ভাইয়ের ঝগড়ার কারণে রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রফিট আস্তে আস্তে কমতে থাকে এবং কোম্পানি লস হতে থাকে, যার কারণে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শেষ করার জন্য মুকেশ আম্বানির মা তাদের দুই ভাইয়ের মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি সমানভাবে ভাগ করে দেন। ভাগাভাগির পরে মুকেশ আম্বানির কাছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং রিলায়েন্স পেট্রোকেমিক্যাল থাকে। নতুন ভাগাভাগির পরে মুকেশ আম্বানি নতুন করে এই দুইটি কোম্পানি নিয়ে যাত্রা শুরু করেন। তখন মুকেশ আম্বানির ইনকামের মেন সোর্স ছিল জামনগর পেট্রোলিয়াম রিফাইনারি। এরপর 2006 সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রি রিলায়েন্স রিটেল মার্কেটে কদম রাখে আর রিলায়েন্স ইন্ডাস্ট্রি পুরো দেশে শপিং মল খুলে বসে। এর মধ্যে সব থেকে জনপ্রিয় ছিল রিলায়েন্স ফ্রেশ কোম্পানি। পুরো ভারতে রিলায়েন্স ফ্রেশের বর্তমানে 1500টি প্লাস শাখা রয়েছে। এর মেন সোর্স ছিল রিলায়েন্স ফ্রেশ, রিলায়েন্স ট্রেন্ডস, রিলায়েন্স ডিজিটাল এবং রিলায়েন্স ফ্রুটপিন। 2010 সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ইনফোকম ব্রডব্যান্ড নামের একটি কোম্পানি ওপেন করে, যার ফলাফল আমরা 2016 সালে দেখতে পেয়েছিলাম। 2016 সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রি তাদের টেলিকমিউনিকেশন সার্ভিস জিও চালু করেন। এরপর রিলায়েন্স ইন্ডাস্ট্রি ভারতের টেলিকমিউনিকেশন সেক্টর পুরোপুরি পাল্টে দেয় এবং একই বছর রিলায়েন্স ইন্ডাস্ট্রি LYF নামের স্মার্টফোন চালু করে। 2016 সালে LYF এই কোম্পানিটি সর্বাধিক বিক্রয়ের রেকর্ড করে এবং ভারতের সবথেকে জনপ্রিয় মোবাইল হয়ে যায়। টেলিকমিউনিকেশন সেক্টরে আসার পরে রিলায়েন্স ইন্ডাস্ট্রি পুরো ভারতের বাজারকে চেঞ্জ করে দেয়। ভারতের যে টেলিকম কোম্পানিগুলো ছিল তাদের গ্রাহক আস্তে আস্তে কমতে থাকে এবং জিও কোম্পানির গ্রাহক আস্তে আস্তে বাড়তে থাকে এবং 3 বছরের মাথায় জিও কোম্পানি ভারতের নাম্বার 1 পজিশন করে নেয়। বর্তমানে জিওর কাছে প্রায় 35 কোটি গ্রাহক রয়েছে। জানলে অবাক হবেন 2019 সালে মাত্র এক বছরে জিও কোম্পানি 11,679 কোটি টাকা প্রফিট জেনারেট করে। এরপর রিলায়েন্স ইন্ডাস্ট্রি 2020 সালে জিও মার্ট চালু করেন এবং এই জিও মার্ট ভারতের 200টি সিটিতে লঞ্চ করা হয়। এছাড়াও রিলায়েন্স ইন্ডাস্ট্রি ফিল্ম, মিউজিক এবং মিডিয়াতেও রয়েছে। মিডিয়ার মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি রয়েছে নেটওয়ার্ক 18। এই সব কিছু করার পেছনে যদি কারো ব্রেন কাজ করে সেটি হচ্ছে মুকেশ আম্বানি। জানলে অবাক হবেন এই পর্যন্ত রিলায়েন্স ইন্ডাস্ট্রির মোট কর্মরত এমপ্লয়ের সংখ্যা 2,36,000। বর্তমানে ভারতের এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে রিলায়েন্স ইন্ডাস্ট্রি নেই। বর্তমানে পুরো রিলায়েন্স ইন্ডাস্ট্রির 46.32% শেয়ার শুধুমাত্র মুকেশ আম্বানির ফ্যামিলির কাছে রয়েছে আর কোম্পানির বাকি 53.68% শেয়ার অন্যান্য শেয়ার হোল্ডারের কাছে রয়েছে। কিন্তু মেজর শেয়ার হোল্ডার হওয়ার কারণে এই কোম্পানির আসল মালিক মুকেশ আম্বানি, যার সম্পত্তি বর্তমানে আকাশচুম্বী। বর্তমানে তার সম্পত্তির সংখ্যা প্রায় 100 বিলিয়নের কাছাকাছি চলে যাচ্ছে। আপনার কি মনে হয় ভারতে কি এমন কোনো ব্যবসায়ী রয়েছে যে মুকেশ আম্বানিকে পেছনে ফেলতে পারবে? তো বুঝতে পারলেন মুকেশ আম্বানি আজকে এই পর্যায়ে কিভাবে আসলো। এই অ্যাপসটিতে কাজ করতে হলে প্রথমে আপনার একটি VPN লাগবে এবং সেখানে US কান্ট্রি সিলেক্ট করতে হবে। এরপর আমাদের ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে হবে বা আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। অ্যাপসটিতে ভিজিট করার নিয়ম হচ্ছে প্রতিবার অ্যাপসটি ভিজিট করে 1 মিনিট অপেক্ষা করতে হবে। এভাবে 10টি ভিজিটের পর একটি অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করুন। এরপর একটা ওয়েবসাইটে নিয়ে গেলে ওয়েবসাইটে যে নির্দেশনা দেওয়া হবে সেটা ফলো করুন। এছাড়াও এখানে স্পিন রয়েছে, স্পিন করে আপনি ইনকাম করতে পারবেন। এছাড়া এখানে ওয়াচ ভিডিও অপশন রয়েছে, আপনি ভিডিও দেখেও টাকা ইনকাম করতে পারবেন। এভাবে কাজ করতে করতে সর্বনিম্ন $10 হলে আপনি বিকাশ কিংবা নগদের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। এছাড়াও কিভাবে ডিটেলসে কাজ করবেন সেটির একটা টিউটোরিয়াল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তো এখনই যান এবং অ্যাপসটি ডাউনলোড করে ফেলুন এবং কাজ করা শুরু করে দিন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো যেমনটা আমি সবসময় বলি, আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।